বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আইইবি ঢাকা চ্যাপ্টারের সভাপতি এবং সকল সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি অনুষ্ঠানে আয়োজন করার জন্য। জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণীয় করার জন্য এবং বিশেষ করে শহীদ পরিবারকে সম্মাননা দেবার জন্য তারা নিশ্চয়ই আমাদের সকলের কৃতজ্ঞতা ভাজন হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি আলোকচিত্রের মাধ্যমে আমরা এক বছর আগের সেই মহান সংগ্রামের কিছু চিত্র দেখতে পেলাম। অন্ধকার ঘরে এই দৃশ্য দেখে আমরা সবাই অত্যন্ত বেদনার্থ হয়েছি, আবার গৌরবদীপ্ত হয়েছি। বিশেষ করে শহীদ পরিবারের মনের অবস্থা আমরা কল্পনা করতে পারছি। কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছি। একজন শহীদ পিতা মহিউদ্দিন সাহেব বলেছেন যে স্বপ্ন ধারণ করে যে লক্ষ্য অর্জনের জন্য শহীদেরা জীবন দিয়েছে সেই লক্ষ্য আজ অর্জিত হয়নি। এটি অত্যন্ত মর্মবেদনার কথা, অত্যন্ত দুঃখের কথা। শহীদ পরিবারের মনে এত দুঃখ, এটি উপশম করার জন্য সরকার কোনো চেষ্টা করেছে বলে সঠিকভাবে আমাদের জানা নাই। কেন এমনটি হলো? একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি এই যে জুলাই আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, তার প্রধান কারণ হলো এখন যারা সরকারে আছেন এই অবহিত পরেই, পতনের অবহিত পরেই যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা এই চেতনাকে ধারণ করেন না। তারা কখনো শেখ হাসিনার এই 17 বছরের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করেননি। একমাত্র ডক্টর আসিফ নজরুল মাঝে মাঝে দু চারটি কথা বলেছেন। বাকি এখন যারা উপদেষ্টা রয়েছেন, কর্তা ব্যক্তিরা রয়েছেন, এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশ বরেণ্য ব্যক্তি, আমরা সকলে তাকে শ্রদ্ধা করি, হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথা কখনো বলেন নাই। আমি এমনই রাজনৈতিক কর্মী, সবসময় কোদালকে কোদাল বলেই অভ্যস্ত। কারণ এই দেশের মহান মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। চোখের সামনে শত শত মানুষকে 9 মাসের মধ্যে মৃত্যুবরণ করতে দেখেছি এবং দেশ স্বাধীন হওয়ার পর যে অপশাসন, যে অপসংস্কৃতি, যে দুঃশাসনের মধ্যে দিয়ে আমরা এসেছি সেটিও দেখার সুযোগ হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্য, বাংলাদেশের জনগণেরও দুর্ভাগ্য, এই দেশ বীরদেরকে ধারণ করতে পারে না। এখানে যারা উপস্থিত আছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, পরিবারের সবচেয়ে উজ্জ্বল রত্নকে হারিয়েছেন। এদের দুঃখে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই, কিন্তু এদের জন্য কয়জন অনুভব করেন? কিছুদিন আগেই আমি টিভিতে দেখলাম যে শহীদ আবু সাঈদের পিতা বলছেন তার বাড়িতে অনেকে গিয়েছেন সমবেদনা সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু টেলিফোন করলে তার টেলিফোন কেউ ধরেন না। এটি হলো প্রকৃত বাংলাদেশ। সবসময় বিপ্লবে সংগ্রামে যারা জীবন দেন এদের মূল্যায়ন করা হয় না। বিপ্লবের পরে, সফলতার পরে অনেক লোক কোথা থেকে গজায় এরা এসে সব আন্দোলন সংগ্রামের কৃতিত্ব দখল করে নেয়, নানান ধরনের নসিহত করতে থাকে জাতির উদ্দেশ্যে। 71 মুক্তিযুদ্ধে আমরা ছিলাম 80,000, এখন মুক্তিযোদ্ধার সংখ্যা 2.5 লক্ষ। এটি আওয়ামী লীগেরই কৃতিত্ব দিতে হবে তাদেরকে। যখনই সময় পেয়েছে আত্মীয় স্বজন 14 গোষ্ঠী যাকে যেখানে করে ঢুকিয়েছে। এদের জাতীয় সংসদে শেখ হাসিনার আত্মীয় ছিলেন 34 জন। 300 জনের সংসদে যদি 34 জন তারা থাকে তো বাকি পাবলিকের জন্য কি রেখেছে তারা? লুটপাটেও মাশাআল্লাহ ভালোই চালিয়েছেন। লুটপাট করে ঠিক 2 দিন আগে নিজের বংশের সবাইকে বলেছে এখন ভালো পিট্টান দাও। একটা শেখ গোষ্ঠীর কাউকে ধরতে পারেনি। এরা হলো ঝানু লুটেরা পার্টি। 1971-এর যুদ্ধ ছিল মহান স্বাধীনতার যুদ্ধ। এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সৈনিকেরা এবং ছাত্ররা। প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাকে অখ্যাত মেজর বলেন, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে মেজর জিয়াউর রহমান।
তার স্বাধীনতা ঘোষণায় উদ্দীপ্ত হয়ে হাজার হাজার ছাত্র জনতা সৈনিক এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। এমনই এক যুদ্ধ যেখানে মানুষ জীবনের পরোয়া করে না। যে ছাত্রটি একটা রাইফেল টাচ করে দেখে নাই কোনোদিন, আমরা তাদেরকে 1 মাসের ট্রেনিং দিয়েছি, দুর্ধর্ষ মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে। আমি বেনাপোলকে 2 মাস রক্ষা করেছিলাম। প্রতিদিনই আক্রমণ হতো, কিন্তু আমরা সেই সব আক্রমণ প্রতিহত করেছি 2 মাস। একদিন প্রধান সেনাপতি কর্নেল ওসমানী এসে আমাকে বললেন, আমার সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 200 সৈনিক ছিল, যাদেরকে নিয়ে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছিলাম। এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র বিদ্রোহী অফিসার ছিলাম। তো কর্নেল ওসমানী বললেন যে তুমি এই ব্যাটালিয়নে আরো ছাত্র রিক্রুট করো। আমি বেনাপোল এবং আশেপাশে এলাকা থেকে 600 ছাত্রকে ভর্তি করলাম আমার ব্যাটালিয়নে। 1 মাসের ট্রেনিং দিলাম। সম্মুখ যুদ্ধে 600-র মধ্যে 100 জীবন দিয়েছে। এদের কথা ইতিহাসে উল্লেখ নাই, এদের কোনো মূল্যায়নও হয়নি। সামান্য কিছু বাতা পেতে পারে, কিন্তু আমি দেখেছি এই অসম সাহসী ছাত্র যুবক সৈনিকরা কিভাবে হাসতে হাসতে জীবন উৎসর্গ করেছে। একই চিত্র এবারও কিছুটা দেখলাম। এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছোট ছোট ছেলেরা, কিশোর, তরুণ, ছাত্ররা, সাধারণ মানুষ কিভাবে অকুত ভয়ে 7.62 রাইফেলের সামনে, পুলিশ সেনাবাহিনীর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। কি জন্যে? গণতন্ত্র অর্জনের জন্য। যেই লক্ষ্য আমরা 71 সালে অর্জন করতে পারিনি, সেটি অর্জনের জন্যই তারা জীবন দিয়েছে। কিন্তু যাদেরকে সেই সময় দেখা যায় নাই, যারা একটা শব্দ উচ্চারণ করে নাই ফ্যাসিস্টের বিরুদ্ধে, তারাই এখন পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত। তারাই জাতিকে নানা সবক দিচ্ছেন। ভাই, ওই সময় কোথায় ছিলেন 16 বছর আপনারা? এই যে গণ আন্দোলন রূপ লাভ করেছে, এর পটভূমি নির্মাণ করেছে আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের হাজার হাজার যুবক তাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। হাজার হাজার মানুষ গুম হয়েছে, নিহত হয়েছে। তখনও কেউ সরকার পতনের কথা বলে নেই, আমরাই শুরু করেছিলাম। অবশেষে কোটা আন্দোলনের, চাকরির নিশ্চয়তার জন্য কোটা আন্দোলন, সেটাই ধীরে ধীরে 1 দফা আন্দোলনে পরিণত হয়েছে। অংশ ছাত্ররা শুরু করেছিল, যোগ দিয়েছে দেশের মানুষ। আমি যে অঞ্চলের জনপ্রতিনিধি, আমি 2টি থানার সংসদ সদস্য ছিলাম, লালমোহন এবং তজুমউদ্দিন। 12 জন ব্যক্তি প্রাণ দিয়েছে এই জুলাই অভ্যুত্থানে, জুলাই গণ আন্দোলনে। একজনও ছাত্র না। কৃষক, মুদি দোকানদার, তরকারিওয়ালা, ভ্যান গাড়ি চালক, রিক্সা চালক, এই অবাক হয়ে ভাবি এই 12 জন এরা কিভাবে জীবন দিল, এদের চেতনা কোত্থেকে এলো। কিন্তু দেখেন, দেশের সাধারণ মানুষ, গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষ, শহরে বন্দরে যাদেরকে আমরা কিছুই মনে করি না, তারা কিভাবে দেশের ক্রান্তিকালে এসে জনগণের স্বার্থ উদ্ধারের জন্য জীবন দিয়ে যায় এবং পরবর্তীকালে আবার সেই তিমিরে ফিরে যায়। তাদের কথা কেউ মনে রাখে না। এদের মনে অনেক দুঃখ। তাদেরকে কে স্মরণ করবে? কারণ অতীতের উদাহরণে দেখা যায় যে যারা জীবন দেয়, জনগণের হয়ে লড়াই করে, পরবর্তীকালে তারা নন্দিত হন না। এর কারণ হলো আমাদের রাজনৈতিক দলগুলো অত্যন্ত স্বার্থপর। এরা নানান ধরনের লোক তার মধ্যে আছে। আমার এক বন্ধু আমাকে বলেছে, অত্যন্ত কুটিল কারো কারো কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃত্বের মাথা অনেক ঘোর প্যাচ আছে। বলে তাদের হাতে ছোট একটা লোহা দিয়ে দাও, 15 মিনিট পরে দেখবো এটা স্ক্রু হয়ে বেরিয়ে আসছে। এইভাবে যেসব জিনিস চিন্তাও করে নেই। এই যে জুলাই আগস্টের সংগ্রাম, এটা কি পিআরে ভোট হবে, না সংখ্যানুপাতি হবে, না আসন অনুপাতি হবে, এগুলোর জন্য তো কেউ জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। আপনারা যারা মহারথী একবার ক্ষমতার মজা পেয়ে গেছেন, এখন তো আর যেতে চায় না। এখন খালি ঘুরায় আর পেঁচায়। সংস্কার তো একটা দরকার,
যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, দ্যাটস অল। আর কি, একটা নির্বাচন যাতে সুষ্ঠু হয়, এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটানো সম্ভব, এটার জন্য চেষ্টা করেন। খামাখা নিত্য নতুন পরিকল্পনা দিয়ে আপনাদের এই আমেরিকা, লন্ডন, জার্মানি থেকে আমদানিকৃত বহির্বিশ্বের উদাহরণ আমাদেরকে শুনিয়ে লাভ কি? আমাদের সাধারণ মানুষ চায় যে তাদের নেতা হিসাবে তারা বেছে নেবেন এমন এক ব্যক্তিকে যাকে তারা চেনেন, যিনি অতীত দিনে তাদের সুখে দুঃখে পাশে ছিলেন, যার সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে যে দুর্দিনে তাকে পাশে পাবেন। কিন্তু অজানা অচেনা একটা মার্কায় ভোট দিয়ে আমরা কিভাবে সেটা অর্জন করব? দেখা যাবে ভোলায় যে সংসদ সদস্য, তার বাড়ি হলো কুড়িগ্রামে, ময়মনসিংহে। কারণ এই যে তারা চাচ্ছে সংস্কার প্রস্তাবে যে এতদিন মিটিং হচ্ছে, কি মিটিং হচ্ছে এগুলো? দেখা যায় যে 34টা দল একদিকে, আর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি একা দাঁড়িয়ে আছে। মনে হয় যেন 34 ভার্সেস 1। ভাই, বিএনপি সমর্থক সংখ্যা কত আর এই 34টার সদস্য সংখ্যা কত? একবার হিসাব নিলেই তো বের হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, অধিকাংশই এটা চায়, ওইটা চায়, সব বোঝাচ্ছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করবে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি, সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা এখন বলতে চায় যে 71 সালে জাতি ভুল করেছে, এটি ছিল একটি পথভ্রষ্ট জাতি। এসব কথা বলার সুযোগ কোথায় তারা পেল? অত্যন্ত দুঃখ লাগে। যুদ্ধে আহত হয়েছিলাম, তরুণ ছিলাম বয়সে, কত স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে আওয়ামী লীগ বাস্তবায়ন হতে দেয় নাই। পরবর্তীকালেও সাধারণ মানুষের অধিকারকে বারবার দাবিয়ে রাখা হয়েছে, যার জন্য মাত্র 1 বছর আগের এই যে তাদের সন্তানেরা যে ত্যাগ তিতিক্ষা করলো, সেটির তো কোনো মূল্য নেই। এটা কৃতিত্ব অন্যরা হাইজ্যাক করার চেষ্টা করছে। আমি তো বললাম, আমার এলাকায় কারা জীবন দিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র শহীদ হয়নি। কিন্তু দেখা গেল যে সাধারণ মানুষ কিছুই না। সাধারণ মানুষ যে ভোট দিতে পারে না এই 17 বছর, এটা কোনো বিবেচ্য বিষয় না। অদ্ভুত এক যুক্তি তারা হাজির করে, এখন ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে এবং আবার চাঁদাবাজি করবে, সুতরাং নির্বাচনের দরকার নেই। এই 34টা রাজনৈতিক দলই কথা বলছে। কোন দেশে আমরা বসবাস করছি? ভেরি আনফরচুনেট। যাই হোক, কষ্ট লাগে। অনেক কিছু দেখেছি। 52 ভাষা আন্দোলন দেখেছি, স্কুলে পড়ি তখন। 54 সেই যুক্তফ্রন্টের ল্যান্ডস্লাইড ভিক্টরি ইলেকশন, স্বাধীনতা অর্জনকারী দল মুসলিম লীগ অঙ্কুরে একদম ছুড়ে ফেলে দিয়েছে জনগণ তাকে। সেই 54 যুক্তফ্রন্টের বিজয়ীদের সংসদ অধিবেশন দেখেছি। তখন জগন্নাথ হল ছিল পূর্ব পাকিস্তান পরিষদের, পূর্ব পাকিস্তানের অ্যাসেম্বলি ছিল জগন্নাথ হলের মূল ভবনে। সেখানে স্কুলের ছাত্র হিসাবে দেখলাম যুক্তফ্রন্টের সেই সংসদের অধিবেশন। প্রথম দিনই দেখলাম শেখ মুজিবুর রহমান এবং মাহমুদ আলী সিলেটে দুজনের তুমুল ঝগড়া। কিশোর বয়সে দেখে অবাক হয়ে গিয়েছে, কিরে এরা রাজনীতিবিদ, চাচার বয়সী, বাবার বয়সী, এরা পাঞ্জাবি হাত ঘুটাতেছে, বকাবকি করতেছে। কিশোর বয়সে সেই দাগ কেটে গিয়েছে, কত বছর আগের কথা, 54 সালের ঘটনা। কিন্তু সেই দিন থেকে এই যে এত পরিবর্তন, আন্দোলন সংগ্রাম, 68-তে সেনাবাহিনীতে গেলাম, পরবর্তীকালে 69-এর গণ আন্দোলন দেখলাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আবার স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখলাম। প্রত্যেকটি আন্দোলনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে দেশের সাধারণ মানুষ, আর তার ফল ভোগ করেছে এক শ্রেণীর কুটিল রাজনীতিবিদেরা। তারা বারবার জাতিকে ভুল পথে নিয়ে যেতে চায়। আজকে কেন দেশের এই দুরবস্থা? কারণ দেশে নির্বাচিত সরকার নাই। ভাই, আমরা ভালো হই খারাপ হই জনগণের, তো আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে থাকবে নির্বাচিত প্রতিনিধি হিসাবে। আগে বলেন যে ওরা তো লুটপাট করবে, ইলেকশনের দরকার নেই, এটা কোন ধরনের কথা? নির্বাচিত সরকার না হলে কেউ এই দেশে কোন ধরনের বিনিয়োগ করবে না। নির্বাচিত সরকার না হলে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ঠিক হবে না। এটা তো জনগণের রাষ্ট্র না।
এখন তো অলিগার্কি, মোবোক্রেসি, অ্যারিস্টোক্রেসি এইসব চলছে। বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে। এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না, কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছেন। ভাই তুমি গ্রাম দেখেছো বাংলাদেশে, হাউ ইট লুকস লাইক? এদের অনেকে ভোট দিতেও যায় না, কারণ লাইনে দাঁড়াতে হবে, কি তার চেয়ে ঘুমাই, আরামসে ঘুম দেয়। এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। এই যে এত তহবিল, এত ধরনের সংস্কার, এত ধরনের কিছু তো প্রয়োজন নাই। তারা সামান্য তাদের প্রধান ডিউটি ছিল যারা এই আন্দোলনে, গণতন্ত্রের সংগ্রামে যারা আহত, নিহত, শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা চক্ষু হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এই সামান্য কাজটাই তো করতে পারেনি। তারা কিছুদিন পর পর হাসপাতাল থেকে বেরিয়ে এসে শাহবাগের মোড়ে অবরোধ করে। কত দুঃখের কথা! আমরা কি জাতি, কিসের সরকার, কিসের আমরা, কিসের রাজনৈতিক দল? এই কয়েকটা ছেলেকে আমরা দেখতে পারি না? এদের চিকিৎসা করতে পারে না? এই দেশ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখনো তো দেশের কর্তা ব্যক্তিরা বিদেশে যান, 100-200 লোক নিয়ে যান, বড় বড় 5 স্টার 10 স্টার হোটেলে থাকেন। এগুলো কমায় এদের একটু চিকিৎসার খরচ দেন, এদেরকে বাঁচতে দেন। অদ্ভুত এক আন্দোলন আমরা দেখেছি। এই আন্দোলনে এমনই একটি আন্দোলন যেখানে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে, প্রধান বিচারপতি 2-3 জন পালিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, 600 পুলিশ অফিসার গুলি করে মানুষ মেরেছে, তারা গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছে, এটা ঠিক কাজ করে নেই। যাই হোক, এই আন্দোলন এমনই একটি আন্দোলন যেখানে পিতা এবং পুত্র একসাথে, কন্যা সহ আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমাদেরকে অনেকে দরিদ্র জাতি মনে করে, কিন্তু আমাদের এমন সম্পদ আছে পৃথিবীর কোন রাষ্ট্রের যে সম্পদ নাই। আমাদের একটি সাহসী তরুণ সমাজ আছে, তারা যে কোনো দুঃশাসনকে ছুঁয়ে ফেলার সাহস রাখে। আবু সাইদের মতো ব্যক্তি খালি হাতে রাইফেলের সামনে বুক পেতে দিয়েছে। উন্নত রাষ্ট্রে টাকা করি তাদের থাকতে পারে, সাবমেরিন থাকতে পারে, নিউক্লিয়ার ওয়েপন থাকতে পারে, এই সাহস তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ, আমরা যেটা করতে পারিনি তিনি গজব নাজিল করেছেন এই স্বৈরাচারী আওয়ামী লীগের উপরে। তাদের গজবে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখনো সময় আছে, আমরা এই চেতনাকে যেন ধারণ করি। যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তারা যেন ঐক্যবদ্ধ আমরা থাকি, নাহলে ফ্যাসিস্টদেরকে আবার সুযোগ দেওয়া হবে। তবে মনে হয় যে আমাদের বোধহয় আন্দোলন সংগ্রাম চালিয়েই যেতে হবে। একটা নির্বাচন না দিলে কেমন করে বুঝে যে কোন দল কি করবে? এইটা 1-1.5 মাসের আন্দোলনে তো শেখ হাসিনার পতন হয় নাই। 16 বছরের নিরন্তর সংগ্রামের ফলে এই স্বৈরাচার বিদায় নিয়েছে। এমনই বিদায় একটা শাড়িও সাথে করে নিতে পারে না, পরনের শাড়ি, খালি কিছু ডলার টলার হাতে নিয়ে বেগেছে। যাই হোক, বাংলাদেশ থাকবে, আমরা থাকবো, আমরা না থাকলেও তরুণ সমাজ থাকবে। তারাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ হবে। এই দৃঢ় বিশ্বাস আমাদের রয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।